বিএনপি সমর্থকদের কাছে রাশেদ প্রধানের দুঃখ প্রকাশ, বললেন বিএনপির কিছু লোক কুলাঙ্গার শব্দের অর্থ বুঝতে পারেননি। আগামী বছর সঠিক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা, পুনর্বিবেচনা করা হবে পরীক্ষার নীতিমালা, মন্তব্য শিক্ষা প্রতিমন্ত্রীর। ভোলায় গভীর রাতে ঘরে ঢুকে প্রবাসী স্ত্রীকে কুপিয়ে হত্যা, আহত শিশু সন্তান। ইরানের বন্দরে মার্কিন অবরোধ অব্যাহত থাকলে বন্ধ থাকবে হরমুজ প্রণালী, ইরানের স্পিকারের হুঁশিয়ারি। এবং বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানের কোচ হয়ে আসছেন সরফরাজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 3টার সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চলে যাচ্ছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নেতিবাচক মন্তব্য করায় জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বিএনপির সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, বিএনপির কিছু সংখ্যক কর্মী কুলাঙ্গার শব্দের অর্থ ঠিকমতো উপলব্ধি করতে পারেননি। সম্ভবত অর্থ না বোঝার কারণে তাদের মাঝে এত উত্তেজনা সৃষ্টি হয়েছে। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আলোচনা ইদানিং করা হয়, সেই সংবিধানের ৩৯ নং অনুচ্ছেদটা আপনাদের বিনয়ের সাথে স্মরণ করিয়ে দিতে চাই। আমি বিশ্বাস করি জনগণের প্রাপ্য অধিকারের জন্য কথা বলা আমার দায়িত্ব। সেই কাজটি করার জন্য ফ্যাসিস্ট হাসিনার সময় আমি চুপ ছিলাম না, এখনো চুপ থাকতে পারছি না। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব চেয়ে জনগণকে যে অঙ্গীকারগুলো দেওয়া হয়েছিল, সেই অঙ্গীকারগুলো পালন করাটা সরকারের জন্য আবশ্যক। এবং গণতান্ত্রিক দেশে বিরোধী দল হিসেবে যে কোনো ব্যত্যয় হলে তা মনে করিয়ে দেওয়াটাই আমার কাজ, আমাদের কাজ। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, বাংলাদেশে আর কোনো মব কালচার থাকবে না। জনাব তারেক রহমান দেশে আসার আগে লন্ডনে বসে সোশ্যাল মিডিয়াতে নিজের ব্যঙ্গাত্মক চিত্র শেয়ার করে বাক স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমি জনাব তারেক রহমান ও সালাউদ্দিন আহমেদের কথার প্রতিফলন দেখার অপেক্ষায় আছি। দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে হাম। উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়া এই সংক্রমণে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ। চিকিৎসকদের মতে কাশি ও হাঁচির মাধ্যমে সহজেই ছড়ানো এই ভাইরাস প্রতিরোধে সময় মতো টিকাদানই সবচেয়ে কার্যকর উপায়। তবে টিকাদানে অনিয়ম, ভ্রান্ত ধারণা ও সচেতনতার অভাবেই সংক্রমণ বাড়ছে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হাম। সাম্প্রতিক সময়ে বিভিন্ন অঞ্চলে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় শিশুদের স্বাস্থ্য ঝুঁকি নতুন করে আলোচনায় এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা কাশি, হাঁচির মাধ্যমে সহজেই ছড়ায়। একজন আক্রান্ত শিশু 15 থেকে 18 জন পর্যন্ত সুস্থ মানুষকে সংক্রমিত করতে পারে। সময় মতো চিকিৎসা না পেলে নিউমোনিয়া, ডায়রিয়া, কানের সংক্রমণ, এমনকি মস্তিষ্কে প্রদাহ হতে পারে। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডক্টর এবিএম আব্দুল্লাহ বলেন, হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো টিকা, কিন্তু টিকাদানে অনিয়ম, ভ্রান্ত ধারণা ও সচেতনতার অভাবেই সংক্রমণ বাড়ছে। হামের লক্ষণ সাধারণত 7 থেকে 14 দিনের মধ্যে দেখা দেয়। উচ্চ জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া এবং মুখে কপ্লিক স্পট। কয়েকদিন পর শরীরে লাল লাল র্যাশ দেখা যায়। এই সময় আক্রান্ত শিশুকে আলাদা রাখা জরুরি। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডক্টর এবিএম আব্দুল্লাহর পরামর্শ অনুযায়ী পর্যাপ্ত বিশ্রাম, তরল খাবার, জ্বর নিয়ন্ত্রণে প্যারাসিটামল এবং ভিটামিন এ ক্যাপসুল খাওয়া প্রয়োজন। জটিলতা দেখা দিলে দ্রুত হাসপাতালে নিতে হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, 9 থেকে 15 মাস বয়সে 2 ডোজ টিকা নিশ্চিত করা গেলে প্রায় 97% সুরক্ষা সম্ভব। তাই টিকাদান জোরদার, পুষ্টি নিশ্চিতকরণ ও স্বাস্থ্যবিধি মেনে চলাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গত বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষা যথাসময়ে নিতে পারেনি সরকার। শিক্ষাবর্ষ শেষ হওয়ার প্রায় 4 মাস পর এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষা হচ্ছে। এতে শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন।
ষষ্ঠ শ্রেণীর পড়াশোনা এবং বৃত্তি পরীক্ষার প্রস্তুতি একসঙ্গে নিতে হচ্ছে তাদের। আগামী বছর এই সংকট আর থাকবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার সকালে রাজধানীর যাত্রাবাড়ি পাড়াডগার মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এইবার যে বৃত্তি পরীক্ষাটা হচ্ছে এটা স্পেশাল সার্কামস্ট্যান্সেস, মানে এই বৃত্তি পরীক্ষাটা গত বছরে হবার কথা ছিল। অন্তর্বর্তীকালীন সরকার কোনো না কোনো কারণে তারা করতে পারেনি, সম্পন্ন করতে পারেনি। কিন্তু যেহেতু প্রসেসটা আলোচনা হয়েছিল, প্রসেসটা অ্যাপ্রুভ করা হয়েছিল, কিন্তু তারপর করা হয়নি, আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে এটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনার শিক্ষার্থীদের আরও ইনথুজিয়াস্টিক করবার জন্য একটা প্রসেস। তো সেটা বলে করা না হলে তাদের ইনথুজিয়াজমে একটা ঘাটতি পড়তে পারে। সেই জায়গা থেকে আমরা যত শীঘ্রই সম্ভব এটার আবার পুনর্ব্যবস্থা করেছি। আগামী দিনগুলোতে সঠিক সময় হবে, সঠিকভাবে হবে, এবং এটা সম্বন্ধে নীতিমালা আর কি হতে পারে, মানে কত সংখ্যক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, কত সংখ্যক বৃত্তি পাবে, এবং এক্স্যাক্ট কত অ্যামাউন্ট বৃত্তি পাবে, কীভাবে, এগুলো সব আবার আমরা পুনর্বিবেচনায় নিয়ে আসছি। কারণ এগেন শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য যে প্রসেসটা, যেই কাজটুকু করতে পারলে আসলে সত্যিকারভাবে উৎসাহিত হবে, সেইভাবেই আমরা করতে। বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত BG3001 ফ্লাইটটি স্থানীয় সময় ভোর 4:20 কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই ফ্লাইটে মোট 419 জন হজ যাত্রী ছিলেন। শনিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিমানবন্দরে পৌঁছালে হজ যাত্রীদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলাম। এ সময় যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের হাতে রিফ্রেশমেন্ট কিট তুলে দেওয়া হয়। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার রাত 11:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এবারের হজ ব্যবস্থাপনায় স্বস্তি প্রকাশ করেছেন হজ যাত্রীরা। তাদের মতে যাত্রার শুরু থেকেই পুরো প্রক্রিয়াটি ছিল সুশৃঙ্খল ও ঝামেলামুক্ত, ফলে স্বাচ্ছন্দ্যের সঙ্গে তারা হজ যাত্রা শুরু করতে পারছেন। বাংলাদেশে ঋণের কিস্তি ছাড় নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ওয়াশিংটন ডিসিতে সংস্থাটির উপ ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে তিনি এই তথ্য জানান। অর্থমন্ত্রী সময় বলেন, কিছু বিষয়ে সংস্থাটির সঙ্গে আরও আলোচনা দরকার হবে। আগামী 2 সপ্তাহের মধ্যে সেগুলো সমাধান হয়ে যাবে। তবে দেশের স্বার্থ সরকারের অগ্রাধিকারে থাকবে বলেও জানান তিনি। 2023 সালে IMF এর সঙ্গে $4.7 বিলিয়ন ঋণ চুক্তি সই করে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের সময় ঋণের পরিমাণ আরও $800 মিলিয়ন বাড়ানো হয়। ফলে ঋণ কর্মসূচির মোট আকার দাঁড়ায় $5.5 বিলিয়ন। এর মধ্যে থেকে বাংলাদেশকে মোট $3.64 বিলিয়ন ঋণের অর্থ ছাড় করেছে IMF। স্বাস্থ্যকর অল টাইম ব্রেড সব সময়, অল টাইম হেলদি লাইফ। দেশের 4 জেলায় ঝড় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার দুপুরের মধ্যে রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। শনিবার ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ভোলায় একটি বসত ঘরে ঘুমন্ত এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনায় আহত হয়েছেন তার সন্তান। শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটে। নিহত নাসিমা বেগম ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের শিবপুর গ্রামের শরীফ সর্দার বাড়ির প্রবাসী মোহাম্মদ আলামিনের স্ত্রী। স্থানীয়রা জানান, রাতে নাসিমা বেগম ও তার 8 বছরের সন্তান বসত ঘরে ঘুমিয়েছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে নাসিমা বেগমকে কুপিয়ে হত্যা করে চলে যায়। ওই সময় শিশুটিকেও আহত করা হয়। ভোরের দিকে শিশুর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেন। শিশুটিকে ভোলা 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, পুরো বিষয় তদন্ত চলছে।
ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা সাম্প্রতিক 7টি দাবি মিথ্যা। তিনি সতর্ক করে দিয়েছেন, ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী আর খোলা থাকবে না। ট্রাম্প বার্তা সংস্থা এএফপিকে বলেন, ইরানের সঙ্গে একটি চুক্তির জন্য আর কোনো অচল অবস্থা অবশিষ্ট নেই এবং একই সঙ্গে তেহরানের সঙ্গে আপাতত চুক্তি প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক আশাবাদী বার্তাও দিয়েছেন তিনি। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট এও বলেন, ইরানের সঙ্গে আমাদের লেনদেন শতভাগ সম্পন্ন না হওয়া পর্যন্ত নৌ অবরোধ পূর্ণ শক্তিতে বলবৎ থাকবে। এর আগে শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, লেবাননের যুদ্ধবিরতি অনুযায়ী এবং পূর্ব ঘোষিত সমন্বিত পথে হরমুজ প্রণালী সকল বাণিজ্যিক জাহাজের জন্য সম্পূর্ণ উন্মুক্ত রয়েছে। ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দিলেও সতর্ক অবস্থানে রয়েছে আন্তর্জাতিক নৌ বাণিজ্য গোষ্ঠীগুলো। ওই রুট কতটা নিরাপদ সেটি যাচাই করছে তারা। শিপ ট্র্যাকিং তথ্য অনুযায়ী এখনো হরমুজ প্রণালীতে জাহাজের আনাগোনা খুবই সীমিত। বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী ফের উন্মুক্ত করার বিষয়টি শুক্রবার সামাজিক মাধ্যমে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যদিও তিনি সতর্ক করেছেন, জাহাজগুলোকে অবশ্যই ইরানের নির্ধারিত নিরাপদ লেন বা পথই ব্যবহার করতে হবে। সামাজিক মাধ্যম এক্সে আব্বাস আরাকচি লিখেছেন, লেবাননের যুদ্ধবিরতির সঙ্গে সামঞ্জস্য রেখে ইরানের বন্দর ও নৌ সংস্থা কর্তৃক ঘোষিত সমন্বিত পথে সব বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, বাণিজ্যিক জাহাজগুলোকে কেবল নির্ধারিত রুট দিয়েই চলাচল করতে হবে, তবে সামরিক কোনো জাহাজ এই প্রণালী দিয়ে চলাচল করতে পারবে না। এদিকে হরমুজ প্রণালী উন্মুক্ত করার এই ঘোষণাকে বিশ্বের জন্য একটি মহান ও উজ্জ্বল দিন হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি জানিয়েছেন, দুই দেশের মধ্যে শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা আগামী সোমবার অনুষ্ঠিত হবে। ইরানের একটি সূত্র সংবাদ মাধ্যম সিএনএনকে তথ্য জানায়। প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আবারও আলোচনাকে সামনে রেখে রোববার ইসলামাবাদে পৌঁছাতে পারেন আলোচনাকারীরা। মার্কিন কর্মকর্তারা আলোচনার সময়সূচি নিশ্চিত না করলেও দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অনেক ভালো কিছু ঘটতে চলেছে। এর মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত রয়েছে। অ্যারিজোনার ফিনিক্সের টার্নিং পয়েন্ট ইউএসের একটি অনুষ্ঠানে ট্রাম্প জোর দিয়ে বলেন, যেহেতু বেশিরভাগ বিষয়ে এরই মধ্যে আলোচনা ও সম্মতি হয়েছে, তাই আশা করি প্রক্রিয়াটি খুব দ্রুত এগিয়ে যাবে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। আগেই গুঞ্জনটা ছিল, বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান দলের কোচ হতে যাচ্ছেন দেশটির সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। শেষ পর্যন্ত সেই গুঞ্জনটাই হলো সত্য। বাংলাদেশ সফরের ঘোষিত দলের কোচের ভূমিকায় থাকছেন সরফরাজই। শনিবার বাংলাদেশ সফরের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে হেড কোচ হিসেবে আছেন সরফরাজ আহমেদ। গেল কয়েক মাস ধরে টেস্ট দলের কোচের পদটি শূন্য ছিল। তখন থেকেই বারবার শোনা যাচ্ছিল সাবেক এই উইকেট কিপার ব্যাটারের নাম। ব্যাটিং কোচ হিসেবে থাকছেন আসাদ শফিক, বোলিং কোচের দায়িত্ব সামলাবেন উমর গুল। সরফরাজ সম্প্রতি পাকিস্তান অনূর্ধ্ব 19 দলকে এসিসি অনূর্ধ্ব 19 এশিয়া কাপের শিরোপা জিততে নেতৃত্ব দিয়েছেন, যেখানে তিনি মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া চলতি বছরের শুরুতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে সিরিজে কাজ করেছেন পাকিস্তান শাহিনস দলের মেন্টর হিসেবেও। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিএনপি সমর্থকদের কাছে রাশেদ প্রধানের দুঃখ প্রকাশ, বললেন বিএনপির কিছু লোক কুলাঙ্গার শব্দের অর্থ বুঝতে পারেননি।
আগামী বছর সঠিক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। পুনর্বিবেচনা করা হবে পরীক্ষার নীতিমালা, মন্তব্য শিক্ষা প্রতিমন্ত্রীর। ভোলায় গভীর রাতে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আহত শিশু সন্তান। ইরানের বন্দরে মার্কিন অবরোধ অব্যাহত থাকলে বন্ধ থাকবে হরমুজ প্রণালী, ইরানের স্পিকারের হুঁশিয়ারি। এবং বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানের কোচ হয়ে আসছেন সরফরাজ। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশ জুড়ে সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।